জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রাতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা, সফর সঙ্গী বিএনপি মহাসচিব সহ ৩ দলের ৬ রাজনীতিক। ভোরে মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি, চরম দুর্ভোগে পথচারীরা, চরম বিপাকে অফিসগামীরাও। বিসিবি নির্বাচনে সরকার ও বোর্ড সভাপতির প্রভাব খাটানোর অভিযোগ তামিমের। ভোট ইঞ্জিনিয়ারিং হলে বিসিবি ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাক হোসেন। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে রবিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট রাত ১টা ৪০ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এই অধিবেশনে আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে অংশ নেবেন। ভাষণে গেল ১ বছরে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন। সফের সঙ্গী হিসাবে ৬ জন রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামাত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জামাত নেতা নকিবুর রহমান তারেক এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। রাজধানী ঢাকায় মধ্যরাতের পর আর ভোরে মুষলধারে বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন। আকাশ ঘন মেঘে ছেয়ে আছে। সূর্যের দেখা না পাওয়ায় অন্ধকার হয়ে আছে চারপাশ। ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েন পথচারী ও সাধারণ মানুষ, বিপাকে পড়েন অফিসগামীরাও। এর আগে ঢাকায় ঝড়ের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ। রবিবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য এই পূর্বাভাসে বলা হয়েছিল ঢাকা, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছিল সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ হতে পারে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া ডেমরা সেতুতে গত ১ যুগেরও বেশি সময় ধরে সংস্কার না করে ঝুলিয়ে রাখা হয়েছে ঝুঁকিপূর্ণ সেতুর সাইনবোর্ড। স্থানীয়দের অভিযোগ, রাজধানীর সাথে একমাত্র যোগাযোগের মাধ্যম সেতুটির ভেঙেছে পিলার। রেলিং খুলে তৈরি হয়েছে মরণ ফাঁদ। জীবনের ঝুঁকি নিয়ে অসংখ্য মানুষ চলাচল করলেও প্রশাসনের নেই কোনো ভ্রুক্ষেপ। খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ৩৫ বছর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালু নদীর উপর নির্মাণ করা হয় চনপাড়া ডেমরা সেতু। তবে সংস্কারের অভাবে ১৩ বছর আগেই সেতুটি চলাচলে অনুপযোগী হলেও ঝুঁকিপূর্ণ সেতু লেখা ঝুলিয়ে রেখে দায় সেরেছেন প্রশাসন। স্থানীয়রা জানান, বালুবাহী বাল্কহেডের ধাক্কায় সেতুর ভেঙেছে পিলার। যে কোনো সময় সেতুটি ধসে ঘটতে পারে বড় দুর্ঘটনা। গাউসিয়ার দিকে ধরে এই এলাকা কাঞ্চন, তারপর রূপগঞ্জ, ম্যাক্সিমাম মানুষ এই এলাকা এই রুটটা দিয়ে চলাচল করে। কারণ গাড়ি নিয়ে আসার সময় চিন্তিত সম্ভাবনা আছে, ফার্স্টে মাঝখানে ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা বহুবার বলার সত্ত্বেও সরকার আমাদের এটা গুরুত্ব দিচ্ছে না। আমরা গাড়ি দিয়ে আমরা এইখান থেকে গেলে আমাদের খুবই সমস্যা, আর এই বৃষ্টি খুব ঝুঁকিপূর্ণ হয়ে আছে। ওই পাশে সব স্কুল কলেজ সবকিছু ওই পাশে, এখানে এরকম স্কুল কলেজ নেই। স্টুডেন্ট আসা যাওয়া অনেক ঝুঁকিপূর্ণ। ছোট বাচ্চারা, বড়রা সবাই এখানে আসে। কোনো জীবন যাওয়ার আগে যে ব্রিজটাকে ঠিক করে আমরা প্রত্যেকে নিরাপত্তাভাবে এখানে চলাফেরা করতে পারি। ব্রিজটা ঠিক করা হোক। এই ব্রিজটা দিয়ে যাইতে আমাদের অনেক ভয় করে। আমাদের একটাই পথ, যেই পথ নরসিংদী বাইপাস রোডে যখন জ্যাম হয় তখন আমাদের এই রোডটা কত গুরুত্বপূর্ণ। তখন এই গাড়ি সম্পূর্ণ এই বাইপাস এই রোডে ঢাকা যাতায়াত করে বিভিন্ন জায়গায়
সেতুটি সংস্কারে উচ্চ মহলে যোগাযোগ অব্যাহত রয়েছে জানিয়েছেন এ কর্মকর্তা। এই ব্রিজটা আমরা সংস্কারের জন্য আমাদের এলজিডির মাধ্যমে, নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে আমরা আমাদের আগারগাঁও হেড অফিসে পাঠিয়েছি এটা, এবং আমরা সার্বক্ষণিকের যোগাযোগ রাখার চেষ্টা করতেছি। আমরা পরবর্তী কোনো ইনস্ট্রাকশন যখন আমরা পাবো উপর থেকে তখন আমরা এর ব্যবস্থা নেব। দ্রুত নতুন সেতু নির্মাণে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার খেলার সংবাদ। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের অভিযোগ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে ঘিরে সরকারের পক্ষ থেকে প্রভাব খাটানো হচ্ছে। তার মতে সরকার ইলেকশন নয়, সিলেকশন চায়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে গতকাল ক্ষমতার অপব্যবহারের অভিযোগও এনেছেন তামিম। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক ইশরাক হোসেন বলেন, কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা হলে প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে। মনির হোসেন খানের রিপোর্ট। বিসিবি ইলেকশন নিয়ে গরম ক্রিকেট পাড়া, চলছে ভোটের হিসাব নিকাশ, কাউন্সিলরদের নিয়ে চলছে রশি টানাটানি, এমনকি নিজের পাল্লা ভারী করতে দফায় দফায় চলছে কাউন্সিলর পরিবর্তন। এরই মধ্যে 2 বার পরিবর্তন করা হয়েছে কাউন্সিলরশিপের তালিকা জমা দেওয়ার তারিখ। এর সবই হচ্ছে সরকারের নির্দেশে, যার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিভাগ, জেলা ও ক্লাব সংগঠকরা। এবারের বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল, দুইজনই সাবেক অধিনায়ক। বুলবুল আবার বর্তমান বোর্ড সভাপতি। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তামিমের। কনস্টিটিউশন হিসাবে উনি ইলেকশন কমিশন গঠন হওয়ার পর থেকে উনি কোনো ধরনের কোনো চিঠিতে সাইন করতে পারবেন না। ইন হোয়াট ক্যাপাসিটি এই চিঠিতে তিনি সাইন করে বিভিন্ন ডিসিদেরকে পাঠানো হয়েছে। উনি তো ক্লেম করেন উনি ইলেকশনের ব্যাপারে কিছুই জানেন না। তাহলে এত বড় একটা চিঠি এত কিছু উল্লেখ করে যদি পাঠায় থাকেন তাহলে নিশ্চয়ই উনি ইলেকশনের ব্যাপারে অনেক কিছুই জানেন। তামিম ইকবালের অভিযোগের আঙুল সরাসরি সরকারের দিকে। তার মতে যাকে খুশি সরিয়ে দিয়ে নিজেদের পছন্দের লোক বসিয়ে ইলেকশন হয় না, হয় সিলেকশন। তার আশা নির্বাচনে পক্ষপাতিত্ব থাকবে না। যখন যাকে ইচ্ছা অ্যাডহক কমিটি থেকে সরায় দিয়ে অ্যাডহক কমিটিতে ইনক্লুড করা, তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে চান তাহলে তো এটা ইলেকশন হলো না, এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে। ইট শুড বি ওপেন ফর এভরিওয়ান। আমার প্রশ্নটা হলো যে এই গভর্নমেন্টের পক্ষপাতী হওয়ার দরকারটা কি? এখানে আমি আসি, আরেকজন আসুক বা আরেকজন আসুক, সবাই তো ওনাদেরই লোক। এখানে যেই আসুক তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করা উচিত। ওনাদের কেন পক্ষ থাকবে? স্পোর্টস অ্যাডভাইজারের বা কেন পক্ষ থাকবে? এটা ভেরি এভিডেন্ট। আমাদের বিসিবি প্রেসিডেন্টই বলেছেন যদি স্পোর্টস অ্যাডভাইজার চান তাহলেই উনি ইলেকশন করবেন। ক্লাব সংগঠকদের প্রতিনিধি ইশরাক হোসেন দাবি করেন, সরকার যেভাবে বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করেছে সেটা গঠনতন্ত্র বিরোধী। বিসিবি নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বর্তমান সরকার একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার। তারা রাজনৈতিকভাবে নিজেদেরকে বিভিন্নভাবে জড়িয়ে তারা এখানে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয় প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে, কিন্তু কোনোভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিসিবি দখল করবে যাতে ভবিষ্যতে একটা পার্টির লোকজন সেখানে তারা কর্তৃত্ব করতে পারে, আর আমরা সেটা বসে দেখব, সেটা কোনোভাবেই সম্ভব হবে না। এটা আমরা কোনোভাবেই হতে দিব না। এটা আমাদের স্পষ্ট বার্তা। সংগঠকদের আশঙ্কা নির্বাচন বানচাল করে ভিন্ন পথে ক্ষমতায় থাকতেই কাউন্সিলরশিপ নিয়ে নয়ছয় করছে সরকার। আমরা সেই বিসিবি চাই যেখানে যারা জেনুইন স্পোর্টস এনথুজিয়াস্ট, জেনুইন স্পোর্টসম্যান, যারা ক্রীড়ামোদী, ক্রীড়াকে ভালোবাসে, তারা যেন বিসিবিতে ইনভলভ হয়। এখানে যেন কোনো ম্যানুফ্যাকচার্ড ইলেকশন না হয়। ওনারা যদি একটা বিসিবি ইলেকশন নিয়ে এই ধরনের প্রবণতা দেখান তাহলে জাতীয় নির্বাচনে ওনারা কী করবেন? সংবাদ সম্মেলন থেকে জানানো হয় কাউন্সিলরশিপ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের ষড়যন্ত্রের মোকাবেলায় এরই মধ্যে আইনি লড়াইয়ের পদক্ষেপ নিয়েছেন তারা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।